আচ্ছা, এই ক্লাসে আমরা দেখব মাইএসকিউএল সম্পর্কে। মাইএসকিউএল কি জিনিস? মাইএসকিউএল হচ্ছে একটা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। মাইএসকিউএল একটা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.mysql.com। এর সম্পূর্ণ নাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস হলো এক প্রকার ডাটাবেস সফটওয়্যার, যার মাধ্যমে আমরা প্রয়োজনীয় তথ্য বা ডাটা স্টোর করতে পারি। আবার প্রয়োজন হলে স্টোর করা ডাটা সংশোধন বা ডিসপ্লে করতে পারি। এটিকে আমরা সহজ ভাষায় ডাটা ম্যানিপুলেশন বলতে পারি। ডাটা ম্যানেজ করতে সাহায্য করে এই ডিবিএমএস। যে কোনো সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের তথ্য বা ডাটা স্টোর করে রাখার জন্য আমাদের ডিবিএমএস এর প্রয়োজন হয়। আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করুন না কেন, যেখানে ডাটাকে সেভ করে রাখার প্রয়োজন হয় বা সেভ করে রাখতে হয়, সেখানে আমাদের ডিবিএমএস এর প্রয়োজন হয়। যেমন ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফর্মের মাধ্যমে ইউজারদের কাছ থেকে যে ডাটা ইনপুট নেওয়া হয়, দেখুন এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটি দেখুন ফিল আপ করার জায়গা আছে, ইনপুট ফর্ম। এখান থেকে ইউজাররা যখন তার তথ্য সম্পূর্ণ ডিটেলস ফিল করার পর সাবমিট বাটনে ক্লিক করে, সঙ্গে সঙ্গে এই যে ডাটাটি আমাদের ডিবিএমএস এর দ্বারা আমাদের সার্ভারে গিয়ে স্টোর হয়ে যায়। আবার এই ডাটা কখনো যদি দেখানোর প্রয়োজন হয়, তাহলে সার্ভার থেকে ডিবিএমএস থেকে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে দেখানো হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এর মাঝখানে অর্থাৎ ডাটা আদান প্রদান করার মাঝখানে ডিবিএমএস এর ভূমিকা থাকে। আমরা সরাসরি ডাটা সার্ভারে স্টোর করতে পারি না। যেমন এখানে দেখুন যে ডাটা ফিল করেছে ইউজার, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাটা সরাসরি আমাদের সার্ভারে স্টোর হবে না বা করতে পারি না। এর মাঝখানে ডিবিএমএস আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের ডাটাকে ম্যানেজ করতে সাহায্য করে। এবং ওই ডিবিএমএস এর এক ধরনের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, যার নাম এসকিউএল। ওই এসকিউএল ভাষা, ওই এসকিউএল আমাদের সার্ভারে স্টোর করতে সাহায্য করে তথ্যকে। অর্থাৎ বলা যায় অ্যাপ্লিকেশন থেকে সার্ভারে ডাটা আদান প্রদান করার জন্য ডিবিএমএস এর প্রয়োজন হয়। আমরা সাধারণত ডিবিএমএসকে দুটি ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি রিলেশনাল ডিবিএমএস আর দ্বিতীয়টি নো রিলেশনাল ডিবিএমএস। রিলেশনাল ডিবিএমএসকে আমরা আরডিবিএমএস বলে থাকি, যাকে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি। আর নো রিলেশনাল ডিবিএমএস, যেটাকে আমরা নো এসকিউএলও বলে থাকি। অর্থাৎ আরডিবিএমএসে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, আর নো রিলেশনাল ডাটাবেসে কোনো এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। আরডিবিএমএস ডাটাকে টেবিলে রাখা হয়। একটি টেবিলের সঙ্গে অপর টেবিলের সম্পর্ক বা রিলেশন তৈরি করা যায় বলে একে আমরা আরডিবিএমএস বা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি। অপরদিকে নো রিলেশনাল বা নো এসকিউএল যে ডাটাবেস হয়, সেই ডাটাবেসে কোনো টেবিল আকারে ডাটাকে রাখা যায় না বা ডাটাকে কোনো টেবিলের মধ্যে রাখা হয় না। এখানে ডকুমেন্টস রূপে ডাটা জমা রাখা হয়। আশা করছি বুঝতে পেরেছেন টাইপস অফ ডিবিএমএস। ডিবিএমএস দুই প্রকার, প্রথমটি রিলেশনাল আর দ্বিতীয়টি নো রিলেশনাল। রিলেশনালে আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, নো রিলেশনালে কোনো এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। রিলেশনালে
কোনো ডাটাকে স্টোর করার জন্য একটি টেবিলের প্রয়োজন হয়। টেবিলের আমরা ডাটা স্টোর করতে পারি এবং একাধিক টেবিল থাকলে সেই টেবিলের মধ্যে একে অপরের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করতে পারি। কিন্তু নো রিলেশনাল বা নো এসকিউএল ডাটাবেসে কোনো টেবিল থাকে না। এখানে কোনো তথ্য, এই যে তথ্য ধরুন আমরা ইনপুট যখন নেব, যদি নো রিলেশনাল ডাটাবেসে স্টোর করাই, এই সমস্ত তথ্যগুলো আমাদের ডকুমেন্ট রূপে স্টোর হবে। আর এসকিউএল এর ক্ষেত্রে বা ডিবিএমএস এর ক্ষেত্রে এই যে সমস্ত তথ্যগুলো আমাদের টেবিলে জমা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা জেনে নিই আরডিবিএমএস এর কিছু উদাহরণ। সবথেকে পপুলার উদাহরণ হলো ওরাকেল, দ্বিতীয়ত মাই এসকিউএল, আর তৃতীয়ত এমএস অ্যাক্সেস। এইগুলো ডাটাবেসের উদাহরণ এসকিউএল। আর নো এসকিউএল এর ডাটাবেসের উদাহরণ হলো মঙ্গোডিবি। আপনারা অনেকেই শুনেছেন মঙ্গোডিবির কথা, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কের সঙ্গে ব্যবহার করতে পারি। MongoDB is a NoSQL database. It is an open source, কোনো পয়সা লাগে না, ক্রস প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন, ডকুমেন্ট ওরিয়েন্টেড, আর ডাটাবেসটা লেখা হয়েছে C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে। চলুন এছাড়াও আমরা আরও কিছু ডাটাবেস সম্পর্কে জেনে নিই। আমাদের ওয়ার্ল্ডে একাধিক 100-এর উপরে ডাটাবেস আছে, কিন্তু আমরা সমস্ত ডাটাবেস নিয়ে তো কাজ করা সম্ভব নয়, তবু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখুন একটি লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব, যার নাম https://db-engines.com en ranking 80। এটিকে আপনারা কপি করবেন বা লিখে রাখবেন, লিখে রেখে ব্রাউজার ওপেন করবেন, আপনারা আপনাদের ব্রাউজারে ওপেন করে নেবেন। দেখুন আমি এখানে ওপেন করেই রেখে দিয়েছি। দেখুন এখানে সমস্ত ডিবিএমএস এর লিস্ট পাবেন, ডিবিএমএস কিভাবে কাজ করে, কোনটি রিলেশনাল, কোনটি ডকুমেন্ট, কোনটি কি ভ্যালু, বিভিন্ন ডিবিএমএস বিভিন্ন রকম কাজ করে এবং কোন ডিবিএমএস সব থেকে বেশি ব্যবহার হয়, সমস্ত কিছু রয়েছে এবং কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে, কোন প্ল্যাটফর্মে সাপোর্ট করবে, সমস্ত ডিটেলস আছে এখানে। দেখুন সমস্ত ডিবিএমএস এর লিস্ট আছে। আমরা এই সমস্ত ডিবিএমএস ব্যবহার করব না। দেখুন আমরা এখানে ব্যবহার করব মাই এসকিউএল ডিবিএমএস। তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে ওরাকেল, দেখুন যেটি হচ্ছে রিলেশনাল অর্থাৎ আরডিবিএমএস। এই ওরাকেল ডাটাবেস ব্যবহার করার জন্য আমাদের ডাটাবেসের মধ্যে টেবিল রাখা হয় বা টেবিল তৈরি করা হয়। ঠিক মাই এসকিউএলও রিলেশনাল ডাটাবেস, যেটি আমরা শিখব। মাই এসকিউএল ডাটাবেস সম্পর্কে বিস্তারিত শিখব যতটা সম্ভব। দেখুন এটিও রিলেশনাল। চলুন এর ভিতরে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দিই যে ওরাকেল কী দিয়ে তৈরি হয়েছে বা কোন কোন সাপোর্ট করে, মাই এসকিউএল কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে বা কী কী ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে একটু দেখে নেওয়া যাক। প্রথমত আমি ওরাকেলে ক্লিক করলাম। দেখুন এই দেখুন ডেসক্রিপশান আরডিবিএমএস রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লেখাই আছে। দেখুন এখানে সেকেন্ডারি ডাটাবেস মডেলস ডকুমেন্ট স্টোর হয়, দেখতে পাচ্ছেন, গ্রাফ, আরডিএফ, এইগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। দেখুন এর ওয়েবসাইট www.oracle.com ডাটাবেস। দেখতেই পাচ্ছেন ওরাকেল ডেভেলপার যে তৈরি করেছে কোম্পানির নাম ওরাকেল, রিলিজ হয়েছে 1980 সালে। দেখতেই পাচ্ছেন কমার্শিয়াল। এখানে ইমপ্লিমেন্ট ল্যাঙ্গুয়েজ সি অ্যান্ড C++, অর্থাৎ তৈরি করা হয়েছে ওই ডাটাবেসকে সি এবং C++ দ্বারা। সি আর C++ একটি ল্যাঙ্গুয়েজ, আপনারা অনেকেই জানেন। দেখুন নিচে আসলাম, আপনারা একটু ওয়েবসাইট ওপেন করে দেখে নেবেন। দেখুন সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ, দেখুন সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C, C#, C++,
কোয়াল, এইরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে দেখুন, যেগুলো আমরা ব্যবহার করে যদি কোনো প্রোগ্রাম তৈরি করি সেক্ষেত্রে আমরা এই অরাকেল ডাটাবেস ব্যবহার করতে পারি। কারণ যে কোনো প্রোগ্রাম তৈরি করলেই তো হবে না, সেই প্রোগ্রাম তৈরি করার পর ডাটা ইনপুট করে কোনো জায়গায় স্টোর করে রাখার প্রয়োজন হবে, তখন আমাদের ডাটাবেসেরই প্রয়োজন। তাই আমরা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন প্রোগ্রাম তৈরি করব তখন আমরা অরাকেল ডাটাবেসকেও ব্যবহার করতে পারি। যেমন দেখুন এখানে পিএইচপি আছে, পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি কিছু তৈরি করি এবং সেখানে কোনো ডাটা স্টোর করে রাখার প্রয়োজন হলে আমরা এই ডাটাবেস ব্যবহার করব। আশা করছি বুঝতে পেরেছেন। ব্যাকে আসলাম, আমরা মাই এসকিউএল ডাটাবেসটি একটু দেখে নেব। এখানে ক্লিক করলাম, দেখুন মাই এসকিউএল, এটিও RDBMS, এবং এখানে দেখুন রিলেশনাল DBMS সফটওয়্যার, এখানে দেখতেই পাচ্ছেন। নিচে আসলাম, এর ওয়েবসাইট www.mysql.com, এখানে আপনি ক্লিক করে ওয়েবসাইটে পৌঁছাতে পারেন। দেখুন ডেভেলপার অরাকেল, এবং রিলিজ করেছে 1995 সালে, এবং কারেন্ট রিলিজ এত আছে। লাইসেন্স ওপেন সোর্স, এবং ইমপ্লিমেন্ট ল্যাঙ্গুয়েজ C++, দেখতেই পাচ্ছেন এখানে অনেক লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন পুরো বিস্তারিত। এবং সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++, দেখতেই পাচ্ছেন। এবং এখানে পাইথন, PHP দিয়েও প্রোগ্রাম তৈরি করতে পারি। প্রোগ্রাম তৈরি করার পর আমরা এই ডাটাবেস ব্যবহার করতে পারি। ব্যাকে আসলাম, আরও কিছু ডাটাবেস সম্পর্কে আপনাদের দেখিয়ে দেব। দেখুন মঙ্গোডিবি, যেটা আমি আপনাদের বললাম কোনো এসকিউএল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়নি। দেখুন ডকুমেন্ট, দেখতেই পাচ্ছেন, এবং পাশে দেখুন এদের স্কোরও দেখতে পাবেন, স্কোর। চলুন আমি মঙ্গোডিবিটা আপনাদের দেখিয়ে দিই, যে এখন পপুলার যেটা চলছে, এবং এই ওয়েবসাইটের রেটও প্রচুর। একটা নর্মাল ওয়েবসাইট তৈরি করে দিতেই এখানে মঙ্গোডিবি দিয়ে খরচা পড়ে 30 থেকে 40 হাজার টাকা নেওয়া হয় রেট। তো আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা আস্তে আস্তে শিখবো। আমরা প্রথমত এই যে আপনারা কোর্স শিখছেন, এখানে আমরা পিএইচপি আর আমাদের মাইস্কিউএল দিয়ে প্রজেক্ট তৈরি করা শিখবো। অন্য কোর্স আমি লঞ্চ করব যেখানে মঙ্গোডিবি এবং জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েবসাইট তৈরি করা দেখাবো বা প্রোগ্রাম তৈরি করা। দেখুন মঙ্গোডিবি, এবং এখানে প্রাইমারি ডাটাবেস মডেল, ডকুমেন্ট স্টোর, এখানে কোনো টেবিলের প্রয়োজন হয় না। দেখুন এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে mongodb.com, এবং ডেভেলপার হলো MongoDB INC, এবং 2009 সালে রিলিজ হয়েছে। দেখতেই পাচ্ছেন ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ পয়সা দিতে হবে না, টাকা দিয়ে কেনার প্রয়োজন হয় না। এবং ইমপ্লিমেন্ট ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে C++ দ্বারা, এবং অপারেটিং সিস্টেম সাপোর্ট করে সমস্তগুলোই, উইন্ডোজ, লিনাক্স সমস্ত কিছুতেই সাপোর্ট করে। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা এই সফটওয়্যার তৈরি, এবং সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখুন C++, এবং এখানে PHPও সাপোর্ট করে। আশা করছি বুঝতে পেরেছেন। এই দেখুন এখানে জাভাস্ক্রিপ্ট, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে সুপারসাইড স্ক্রিপ্ট হলো জাভাস্ক্রিপ্ট। ব্যাকে আসলাম, এখানে দেখুন আমাদের 10 নম্বর লিস্টে রয়েছে এখন মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেসের নাম আপনারা অনেকেই শুনেছেন, যেমন মাইক্রোসফট অফিসের মধ্যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারই একটি প্যাকেজ হলো মাইক্রোসফট অ্যাক্সেস। এটিও একটি DBMS, এখান দিয়েও আমরা অনেক ধরনের সফটওয়্যার তৈরি করতে পারি ডেস্কটপের। সেই সফটওয়্যার তৈরি করার পর তার ডাটাকে আমরা স্টোর করে রাখতেও পারি। দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন রিলেশনাল DBMS। এটি রিলেশনাল কারণ এখানে টেবিলের আকারে ডাটাকে রাখা হয়, এবং ওয়েবসাইট এটি দেখতেই পাচ্ছেন তৈরি করেছে ডেভেলপারকে মাইক্রোসফট কোম্পানি 1992 সালে। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এখানে দেখুন ইমপ্লিমেন্ট ল্যাঙ্গুয়েজ C++ দিয়ে তৈরি করা হয়েছে, উইন্ডোজের জন্য শুধুমাত্র তৈরি করা হয়েছে। এবং নিচে আসলাম, এখানে আমরা সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ C++, জাভা, VBA যেটা ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
দেখুন এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো যদি প্রোগ্রাম তৈরি করি আর ডাটাবেসের প্রয়োজন হলে আমরা এমএস অ্যাক্সেসকেও ব্যবহার করতে পারি। আশা করছি আপনাদের ছোট্ট একটু ধারণা দিতে পারলাম বিভিন্ন ডাটাবেস সম্পর্কে। আপনারা যদি এর থেকেও বেশি জানতে চান, প্রয়োজন হবে, আমি বলবো না যে জানবেন না, প্রয়োজন আপনাদের হবে, তাহলে আপনারা রিসার্চ করবেন। চলুন আমরা এখন সরাসরি আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেব। দেখুন ওরাকেল, মাইএসকিউএল ও এমএস অ্যাক্সেসের মতন রিলেশনাল ডাটাবেসগুলিতে ডাটা আদান প্রদান করার জন্য আমরা এক প্রকার ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি, যার নাম এসকিউএল। এই যে রিলেশনাল যে ডাটাবেসগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয় তার নামই হলো এসকিউএল। সমস্ত আরডিবিএমএস ডাটাবেসে এসকিউএল ভাষা ব্যবহার করা হয়। এই এসকিউএল ভাষার সম্পূর্ণ নাম হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটি একটি স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আমরা পরের ক্লাস থেকে এসকিউএল ভাষা শিখব, কারণ ডাটাবেস যেহেতু আমরা মাইএসকিউএল শিখছি, এখানে আমাদের যে ভাষা ব্যবহার করতে হবে সেটি হলো এসকিউএল ভাষা। যদি ওরাকেলও ব্যবহার করি, ওই একই ভাষা আমাদের শিখতে হবে। তাই পরের ক্লাস থেকে আমরা এসকিউএল ভাষা শিখব। এই এসকিউএলে ডাটা আদান প্রদানের জন্য তিনটি বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ থাকে। প্রথমটা হলো ডিডিএল অর্থাৎ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর তৃতীয় ডিসিএল ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, স্মরণ রাখবেন। চলুন আমি এখন সরাসরি আপনাদের মাইএসকিউএল ডিবিএমএস কিভাবে ওপেন করতে হয় দেখিয়ে দেব। আপনারা পূর্বের ক্লাসে পিএইচপি নিয়ে যখন কাজ করছিলেন, আপনাদের জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করতে হচ্ছিল, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। অবশ্যই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নেবেন। আর যেহেতু আমরা আমাদের কম্পিউটারকে লোকাল হোস্টে পরিণত করব, দেখুন জ্যাম্প কন্ট্রোল প্যানেলের সঙ্গে আমরা অ্যাপাচি, দেখুন পিএইচপি নিয়ে কাজ করার জন্য এটি ওপেন করছিলাম বা স্টার্ট করলাম। দেখুন কিছুক্ষণ পরে এটি হলুদ হয়ে গিয়েছে এবং এখানে স্টপ লেখা। এর সঙ্গে সঙ্গে দেখুন মাইএসকিউএল আমাদের ডাটাবেসের অপশন আছে। যেহেতু আমরা এখানে মাইএসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করব, অবশ্যই এই মাইএসকিউএল অপশন এসে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে আমাদের কিছুক্ষণের মধ্যেই সবুজ কালার এসেছে এবং এখানে স্টপ লেখা আছে, অর্থাৎ এখন আমাদের এই যে কম্পিউটারটি লোকাল হোস্টে পরিণত হয়েছে এবং এই কম্পিউটারে আমরা এখন মাইএসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। অবশ্যই এই দুটি অপশানকে আপনাদের স্টার্ট করে নিতে হবে এবং কালার এই রকম থাকবে। এখন আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমার এখানে ব্রাউজার ওপেন করা আছে, দেখুন মজিলা ফায়ারফক্স। আমি এখানে প্রথমত লিখব লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট। এরপরে আমরা লিখব পিএইচপি মাই অ্যাডমিন। দেখুন এটি লিখবেন পিএইচপি মাই অ্যাডমিন, এন্টারে, তারপর এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। একটু অপেক্ষা করবেন। এই দেখুন লোকাল হোস্ট আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে পৌঁছে গিয়েছি। এটি হলো মাইএসকিউএল এর ডাটাবেস সফটওয়্যার। দেখুন পিএইচপি মাই অ্যাডমিন লেখা আছে। এখান থেকে আমরা আমাদের ডাটাবেস তৈরি করতে পারি। আমরা এখানে এসকিউএল ল্যাঙ্গুয়েজ শিখব। এসকিউএল ল্যাঙ্গুয়েজ দ্বারা এই ডাটাবেসকে কিভাবে আমরা পরিচালনা করতে পারি এইগুলো শিখব বিস্তারিত। দেখুন প্রথমত আমরা আমাদের এই ডাটাবেস ওপেন করার পর কাজ করার জন্য একটি ডাটাবেস তৈরি করব, ডাটাবেস, এবং সেই ডাটাবেসের মধ্যে আমরা বিভিন্ন টেবিল তৈরি করব। টেবিল তৈরি করা নেক্সট ক্লাসে দেখাবো। আমি আজকে শুধুমাত্র আপনাদের ডাটাবেসটা তৈরি করে দেখাবো এই মাইএসকিউএল সফটওয়্যারে। তো মাইএসকিউএল সফটওয়্যার ডাটাবেস তৈরি করার জন্য আমরা এসকিউএল এই জায়গায় আসব বা এখানে ক্লিক করব। এখানে যে পাশে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট,
মা কালী, এইগুলো এক একটি ডাটাবেস। এই ডাটাবেসের ভিতরে আমাদের বিভিন্ন টেবিল আছে। দেখুন আমি এই প্লাস চিহ্নে ক্লিক করলাম, এই দেখুন এমপ্লয়ি, এটি টেবিলের নাম, একটি টেবিল আছে। এরকম একাধিক টেবিল থাকতে পারে। আপনারা যখন প্রথম এই অপশানটি ওপেন করবেন বা মাইএসকিউএল নিয়ে কাজ করার জন্য ওপেন করবেন, তখন এখানে এইগুলো এত কিছু পাবেন না, তবে কিছু অপশান আপনি পাবেন। যেহেতু আমি ডাটাবেস নিয়ে অনেক কাজই করেছি, তাই এখানে আমার ডাটাবেস তৈরি করার প্রয়োজন হয়েছে, তাই এতগুলো দেখাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমি আপনাদের একটি ডাটাবেস তৈরি করে দেখাই। ডাটাবেস তৈরি করার জন্য আপনি এসকিউএল অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে আমাদের ভাষা লিখতে হবে, কিছু নির্দিষ্ট কমান্ডস থাকে। যেমন আপনারা HTML শিখেছেন, HTML পেজ তৈরি করার জন্য HTML লিখতে হয়, গ্রেটার দেন ও লেস দেনের ভিতরে HTML ট্যাগ শেষ করতে হয়, হেড ট্যাগ, বডি ট্যাগ, এর নির্দিষ্ট একটা কমান্ডস ছিল। ঠিক আমাদের PHP, জাভাস্ক্রিপ্ট বা CSS এর ক্ষেত্রে নির্দিষ্ট কমান্ড, কারণ PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো একটা প্রোগ্রামিং, ঠিক এটিও একটা তো প্রোগ্রাম। তো এখানেও আমাদের নির্দিষ্ট কমান্ড আছে, সেই কমান্ড দ্বারা আমরা ডাটাবেস তৈরি করব, ডাটাবেস ডিলিট করব, টেবিল তৈরি করব, ডাটা ইনপুট করব, সমস্ত কিছুই কমান্ডের দ্বারাই কাজ হবে। আবার এই কমান্ডগুলোই আমরা PHP ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করব। যে ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, সেই ওয়েব অ্যাপ্লিকেশনে এই কমান্ডগুলোই ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ সেই সফটওয়্যার দ্বারা ডাটাবেসকে আমরা ইনস্ট্রাকশান দেব। চলুন ডাটাবেস কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমত লিখবেন ক্রিয়েট, CREATE, ক্রিয়েট, এরপর একটা স্পেস দেবেন, তারপর লিখবেন ডাটাবেস, DATABASE, ডাটাবেস। এরপর ডাটাবেসের আপনি নাম দেবেন। আমি ডাটাবেসের নাম দিলাম কোর্স, COURSE, কোর্স। যদি দুটি ওয়ার্ডের কোনো ডাটাবেসের নাম দিতে চান, তাহলে আপনাকে এখানে স্পেস দিলে হবে না। যেমন দেখুন আমি পূর্বে লিখলাম PHP কোর্স, দেখুন স্পেস দিলে হবে না, এখানে আপনি ব্যবহার করতে পারেন আন্ডারস্কোর। দেখুন আন্ডারস্কোর ব্যবহার করলাম। আশা করছি বুঝতে পেরেছে। এরপর স্টেটমেন্ট শেষ করতে হবে। দেখুন স্টেটমেন্ট শেষ করে দিলাম সেমিকোলন দ্বারা। আশা করছি বুঝতে পেরেছে। ক্রিয়েট আর ডাটাবেস যে ওয়ার্ডটি লিখেছি, এটি এক একটি কিওয়ার্ড, এটি আপনাকে লিখতেই হবে, ভুল লিখলে হবে না। এবং তারপর PHP কোর্স অর্থাৎ ডাটাবেস নাম এটি। এরপর এই গো অপশানে ক্লিক করবেন। দেখুন আমি গো অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন MySQL রিটার্ন অ্যান্ড এমটি রেজাল্ট সেট, এই দিকে দেখুন আমাদের PHP কোর্স নামে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এই দেখুন PHP কোর্স। এইভাবে আমরা ডাটাবেস তৈরি করতে পারি। এছাড়াও আমরা ক্লিক করে করেও ডাটাবেস তৈরি করতে পারি। জাস্ট এই নিউয়ে ক্লিক করবেন। দেখুন তারপরে এখানে ডাটাবেসের নাম দেবেন। আমি নাম দিলাম ধরুন FLOWER, জাস্ট নাম দিলাম। এরপর ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এইভাবে ডাটাবেস তৈরি করলে আপনি SQL ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেহেতু এখন শিক্ষার্থী, তাই এইভাবে ডাটাবেস তৈরি করবেন না। আপনি এখন SQL ল্যাঙ্গুয়েজ শিখবেন প্রথম ধাপে। তাই এই SQL কমান্ড প্রয়োগ করে ভাষা দ্বারা আপনারা ডাটাবেস তৈরি করবেন বা বিভিন্ন কাজ করবেন। চলুন এখন ডাটাবেসকে ডিলিট কিভাবে করতে হয় দেখে নিই। ডাটাবেসকে ডিলিট করার জন্য আমাদের লিখতে হয় ড্রপ, DROP, ড্রপ। এটি কিওয়ার্ড, ভুল লিখবেন না। তারপর স্পেস, ডাটাবেস কিওয়ার্ড লিখব DATABASE, ডাটাবেস। এরপর যে ডাটাবেসকে ডিলিট করব তার সঠিক নামটা দেব, যেমন ফ্লাওয়ার, দেখুন FLOWER। এরপর স্টেটমেন্ট বন্ধ করে দিলাম সেমিকোলন দিয়ে, গোয়ে ক্লিক করলাম। দেখুন
আমাদের এখান থেকে ডাটাবেস ডিলিট হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি চাইলে ম্যানুয়ালি ডাটাবেস ডিলিট করতে পারেন ক্লিক করে, কিন্তু আপনাকে ইতিমধ্যেই বললাম সর্বদাই আপনারা এসকিউএল প্রোগ্রাম দ্বারা ডাটাবেস ডিলিট করবেন। দেখুন এখানে কোনো নো ডাটাবেস সিলেক্টেড দেখাচ্ছে। দেখুন এসকিউএল এ ক্লিক করছি, এরকম প্রবলেমের সঙ্গে আপনারা ফেস করতে পারেন যে কোনো ডাটাবেস সিলেক্ট নেই, তাই ক্লিক হচ্ছে না এসকিউএল কমান্ড বা এসকিউএল অপশানটি। সেক্ষেত্রে আপনি যে কোনো ডাটাবেসে একটা ক্লিক করে দেবেন। যেমন আমি পিএইচপি কোর্সে ক্লিক করলাম, এরপর দেখুন এসকিউএল দেখতেই পাচ্ছেন। আপনি পিএইচপি কোর্সটাও ডিলিট করতে পারেন। দেখুন DROP ড্রপ, এরপর ডাটাবেস, এরপর ডাটাবেসের নাম PHP আন্ডারস্কোর COURS কোর্স। স্টেটমেন্ট বন্ধ করলাম, গোয়ে ক্লিক করলাম। এই দেখুন PHP যে অর্থাৎ আমাদের ডাটাবেসটি ডিলিট করে দিয়েছি। একটা ডাটাবেসের মধ্যে অসংখ্য কি থাকবে? টেবিল থাকবে, টেবিল, আর সেই টেবিলের মধ্যে অসংখ্য কলম থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটু এক্সেল ওপেন করে তোমাদের দেখাই। এক্সেল, দেখো এই সম্পূর্ণ এক্সেলটাকে মনে করো একটা ডাটাবেস। ঠিক আছে? এই যে সিট আছে, এই সিটকে মনে করো, আমি সিট বাড়াচ্ছি, এইগুলোকে মনে করো এক একটা টেবিল। তাহলে সম্পূর্ণটা কি? একটা ডাটাবেস। আর এই ডাটাবেসের মধ্যে অসংখ্য টেবিল থাকতে পারে। তাহলে এক্সেলের ক্ষেত্রে কি এটা হচ্ছে সম্পূর্ণটা একটা ওয়ার্কশিট। হ্যাঁ, আর তার মধ্যে একাধিক সিট আছে। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো একটা আমি মনে করলাম ফর্ম তৈরি করেছি। ঠিক আছে? আমি পেন্ট ওপেন করলাম, মনে করো একটা HTML ফর্ম তৈরি করেছি। এই একটা ফর্ম, আর একটা বাটন তৈরি করছি। বাটনে এখানে কি থাকবে? সাবমিট। ঠিক আছে? এখানে কি থাকবে? এন্টার নেম, এন্টার ইমেল, এন্টার মোবাইল, আর এন্টার অ্যাড্রেস। মনে করো এটা ফর্ম, তাই তো? তোমরা ডিজাইন করেছো বিভিন্ন ফর্ম HTML দিয়ে। তো এখানে যে ডাটা লিখবে সেই ডাটাটা তো কোথায় জমা হবে? MySQL এ গিয়ে জমা হবে, MySQL এর ডাটাবেসে। ঠিক আছে? তাহলে আমরা এক্সেল কিভাবে করবো? এক্সেল শিখেছো, মনে করো এর যে ডাটাগুলো জমা হবে, এর ডাটাগুলো জমা হবে, এর একটা টেবিলের নাম দিতে হবে, তাই না? এর টেবিলের নাম কি দেব? নেম না, এইগুলো কলম, এইগুলো এক একটা কলম। ঠিক আছে? বাট এটা তো পুরো একটা ডাটা টেবিলে জমা হবে। স্টুডেন্ট টেবিল। চলো, তাহলে এখানে আমি কি করব? একটা স্টুডেন্ট নাম দিলাম টেবিলে। এবার এই যে কলমটা যুক্ত হবে, ঠিক আছে? এন্টার নাম, এন্টার ইমেল, এন্টার মোবাইল, এন্টার অ্যাড্রেস। তাহলে কলম তৈরি হবে, নেম কলম, তারপর কি করলাম? ইমেল, মোবাইল, আর অ্যাড্রেস। ঠিক আছে? এইরকমই সেম আমাদের MySQL এও এইরকমই থাকবে। আমি এক্সেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কারণ এটা তোমরা জানো না, এক্সেল জানো। এটা বুঝে গেলে ওটা বুঝে যাবে, তাই তো? করা হয়ে গেছে, তোমরা তো জানো না। ঠিক আছে? তো নেম, ইমেল, মোবাইল, অ্যাড্রেস, এছাড়া আরো একাধিক কলম থাকতে পারে, আমার যতগুলো প্রয়োজন হবে, যতগুলো এখানে তোমার ফিল্ড থাকবে, ইনপুট থাকবে, ততগুলো আমার কলম তৈরি হবে। ঠিক আছে? দেখো এখন এখানে কেউ ডিটেলস লিখলো, তার নাম লিখলো, তার ইমেল লিখলো, তার মোবাইল লিখলো, তার
অ্যাড্রেস লিখবে, লিখে যখনই সাবমিট করবে তখনই MySQL এ গিয়ে কি হবে, সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, নেম মনে করো বর্ণালী, ইমেল barnali@gmail.com, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এইভাবে যেটা লেখা হবে, যেটা ফিল্ডে লেখা হবে, যেটা ওখানে লেখা হবে সেটা এখানে জমা হবে। আবার কোনো ইউজার মনে করো সে আমেরিকা হোক যেখানে হোক, সে ইন্টারনেটের মাধ্যমে ওপেন করছে, ওপেন করে ফর্মে ফিল করে সাবমিট করছে, হ্যাঁ সাবমিট করছে, সে সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার এখানে তার ডিটেলস জমা হবে, আবার কেউ করলে এরকম ডিটেলস জমা, এইরকম ডিটেলস। এই যে ডিটেলস গুলো দেখো, এই রোকে বলা হয় টাপল বলা হয়, MySQL এর টাপল বলা হয়, ঠিক আছে। দেখো রো, একটা রো কিন্তু একজনের রেকর্ড, বাট একটা কলম কিন্তু একজনের রেকর্ড হতে পারে না, তাই তো। তাহলে একটা রো একজনের রেকর্ড, এই জন্য একে বলা হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS বলা হয়। DBMS মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর RD যুক্ত করলে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে পরবর্তীতে কেউ যদি সাবমিট করে ফর্ম, তাহলে এই রোতে আসবে, এইভাবে রো বাড়তে থাকে, আমরা যেমন এক্সেলে করে থাকি, ঠিক আছে। ঠিক MySQL এও এটা হয়। এবার এই যে এক্সেল ফাইলটা তুমি সেভ করবে, তো সেভে গিয়ে একটা নাম দেবে নিশ্চয়ই, এইখানে যে নামটা দিচ্ছ এটা হচ্ছে কি MySQL এ আমরা ডাটাবেস তৈরি করছি। তাহলে ফার্স্ট নাম দিলাম ডাটাবেস, তারপর টেবিল বানালাম, টেবিলের মধ্যে অনেক কলম থাকবে, ক্লিয়ার। চলো এবার আমরা MySQL চলে যাই। এখানে ডাটাবেস তৈরি করার জন্য সহজ পদ্ধতি আছে, নিউ এ ক্লিক করবে, মানে গ্রাফিক্যালি এখানে ডাটাবেসের নাম দেবে, ঠিক আছে। যেমন কি নাম দিয়েছিলাম, স্টুডেন্ট, সরি ডাটাবেসের নাম দেব স্টুডেন্ট, তো টেবিল, ঠিক আছে, কারণ একটা ডাটাবেসের মধ্যে একাধিক টেবিল থাকতে পারে, ঠিক আছে। আমি নাম দিলাম, কি নাম দেব, স্কুল, SCHOOL, স্কুল DBMS, স্কুল DBMS মানে স্কুল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো স্কুলের জন্য বানাচ্ছি, এখানে একাধিক টেবিল থাকবে, যেমন টিচারের জন্য একটা টেবিল থাকবে, কোর্সের জন্য একটা টেবিল থাকবে, স্টুডেন্টের জন্য একটা টেবিল থাকবে, এরকম একাধিক টেবিল থাকবে, তাই এর নামটা কি দিলাম, স্কুল DBMS, ঠিক আছে। তো এখানে ক্রিয়েটে আমি ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমার ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে, তাই তো। দেখো স্কুল DBMS এই দেখো এসেছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে যখন আমি ক্লিক করলাম স্কুল DBMS, এখানে দেখো ডাটাবেস স্কুল DBMS দেখাচ্ছে। এবার আমি টেবিল বানাবো, ঠিক আছে। টেবিল বানানোর জন্য কি করব, এখানে টেবিলের নাম দেব, দেখো মনে রাখবে এই ডাটাবেস যে তৈরি করছে তার ভিতরে থাকতে হবে, মানে ক্লিক করলে এখানে থাকবে, এখানে টেবিল, টেবিলের নাম আমি কি দিয়েছি, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট টেবিলের নাম। এবং টেবিলে কতগুলো রো এই কলম থাকবে, কলম কতগুলো, 1 2 3 4, আমার HTML ফর্মে যতগুলো ইনপুট থাকবে ততগুলো কলম হবে। আমার এখানে কটা আছে, 4টে আছে, কারণ আমার এখানে 4টে ইনপুট, তাই তো। হ্যাঁ আইডি তো নিতে হবে, আইডি তো নিতে হবে, বলবো বলবো, দাঁড়াও ওয়েট করো, ঠিক আছে বলবো। কোথায় গেল, এখানে, ঠিক আছে। তাহলে আমার 4টে এখানে ডিফল্ট 4টেই আছে কলম, 4টে কলম আছে। আমি এখন ক্রিয়েটে ক্লিক করলে তাহলে আমার 4টে কলম জেনারেট হবে, বাট এর মধ্যে একটা কলম থাকবে যেটা ইউনিক, সেটা ইউনিক। কেন ইউনিক, দেখো এখানে বোঝার চেষ্টা করো, বর্ণালী নাম, তাই তো, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এইগুলো ডুপ্লিকেট হতে পারে, পারে তো, বাট রোল নাম্বার কিন্তু ডুপ্লিকেট হয় না, রোল নাম্বার ডুপ্লিকেট হয় না,
ধরো একটা ক্লাসে বর্ণালী 2 জন আছে, আমি যদি বর্ণালী বলে ডাকি তাহলে 2 জনই সাড়া দেবে। কিন্তু তাদের যদি রোল নাম্বার দিয়ে ডাকি আমি, হ্যাঁ, একজন সাড়া দেবে, তাই না? আমি বললাম 34 নম্বর রোল নাম্বার, গেট আউট, বাইরে বেরিয়ে যাও, তাহলে সে 34 নম্বর যার রোল নাম্বার সেই বেরিয়ে যাবে, তার নাম বর্ণালী হতেও পারে নাও পারে, তাই না? তো এর জন্য ইউনিক। দেখো আমি এই যে স্টুডেন্টকে বললাম গেট আউট, বাইরে বেরিয়ে যাও, ঠিক এখানে কিভাবে জিনিসগুলো কাজে লাগাবো? দেখো কোনো রেকর্ডকে ডিলিট করতে হতে পারে, তাই না? কোনো রেকর্ডকে ভুল হলে আপডেট করতে হতে পারে, সেটা করব কার দ্বারা? ইউনিক ডাটা দ্বারা, যার নাম হলো আইডি। আইডি নেব, সেই আইডি দ্বারা আমাদের ইউনিক হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে একটা আইডি আমরা বা কলম নেব যেটা ইউনিক, অটোমেটিক নিজে থেকে জেনারেট করবে। যখনই ডাটা তোমার সাবমিট হবে ও 1 দেবে, দ্বিতীয় 2 দেবে, তৃতীয় 3 দেবে, অটোমেটিক জেনারেট করবে। তো তাহলে এখানে আমাদের কটা কলম লাগবে? 5টা, কারণ আইডি কে নিয়ে 5। ক্রিয়েটে ক্লিক করলাম, যখনই ক্রিয়েটে ক্লিক করলাম আমাদের কলমের নাম দিতে বলছে। দেখো ফার্স্ট কলম কি দেব? আইডি দেব, যেটা ইউনিক হবে, সেটা আমার লেখার দরকার নেই। আর যে বাইরে থেকে এই ফর্ম সাবমিট করছে তারও জানার দরকার নেই, ওটা ভিতরে ভিতরে থাকবে, কেউ জানতে পারবে না। আমি আইডি না দিয়ে অন্য কিছুও দিতে পারি, সেটা আমার ব্যাপার, ঠিক আছে? বাট সে জানতে পারবে না, যে ডেভেলপ করছে সে জানতে পারবে, অন্য কেউ জানতে পারবে না। তাহলে আইডি দিলাম, এখানে কি হবে? ইন্টিজার। দেখো এখানে ইন্টিজার, ভ্যারকার, টেক্সট, ডেট, এখানে অনেক কিছু আছে, স্মল ইন্টিজার, ঠিক আছে, মিডিয়াম ইন্টিজার, ইন্ট, এগুলো একটু পরে বলছি আমি। ইন্টিজার মানে তো জানো পিএইচপি জাভাস্ক্রিপ্টে শিখেছি নাম্বারকে স্টোর করানোর জন্য, তাই না? তো ইন্টিজার এটা সেই ভ্যারিয়েবল, যে পাত্র, কোন পাত্রে কত ডাটা রাখবো বা কি ধরনের ডাটা রাখবো। তাহলে আমার আইডি কি? নাম্বার, তো তাই ইন্টিজার নিলাম। এবং এটা কি? অটো ইনক্রিমেন্ট হবে, অটো ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? তাই এ দেখো এ আই এ ক্লিক করে দিলাম, কারণ আইডি আমি লিখবো না বা ইউজার লিখবে না, আইডি অটো ইনক্রিমেন্ট হবে যখনই রোয়ে ডাটা জেনারেট হবে। তাই এখানে এআই এ ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো অটোমেটিকটা। এবার আমার যে যে কলম, যে যে ফিল্ড আছে, নেম, ইমেল, মোবাইল অ্যাড্রেস, সেইগুলো দেব। যেমন পরেরটা দিলাম নেম, তারপরটা কি? মোবাইল, তারপরটা কি দেবো? ইমেল, ইমেল আর অ্যাড্রেস। মনে হয় যতটা সম্ভব কলম উল্টো পাল্টা লিখেছি, প্রথমে ইমেল হবে, মোবাইল হবে, অ্যাড্রেস হবে, তাই তো? নেম, ইমেল, ইমেল, MOBIL, মোবাইল আর অ্যাড্রেস। এখন নেম, ইউজার, এখানে তো নাম লিখবে, ইউজার এখানে নাম লিখবে, আর এখানে তাহলে ডাটা টাইপ আমাকে কি সিলেক্ট করতে হবে? টেক্সট অথবা ভ্যারক্যার অথবা ক্যারেক্টার। আমি টেক্সট নিয়ে নিলাম, ঠিক আছে? এবার টেক্সটের মধ্যে কতগুলো সেটাও আমি দিতে পারি, যে কত সাইজ, যে এর বেশি হয় না, তাই না? সেটাও দিতে পারি। আমি মনে করলাম একজনের নাম 30টা ক্যারেক্টার বেশি হয় না, 30 লিখে দিলাম। কারণ ডাটা বেশি রেখে কি লাভ? জায়গা বেশি রেখে কোনো লাভ নেই, তো নির্দিষ্ট করে দেওয়াই ভালো না, ঠিক আছে? তো ইমেল, ইমেলেও টেক্সট, চাইলে আমরা এখানে লেন্থ ফিট করতে পারি। মোবাইলে কি হবে? টেক্সট হবে, ইন্টিজার হবে না। আমরা জানি যে ইন্টিজার তখনই নেব যাকে ক্যালকুলেশন করব। মোবাইল নাম্বারকে কি ক্যালকুলেশন করব? আধার নাম্বার দিলে আধার নাম্বারকে ক্যালকুলেশন করব না, ক্যালকুলেশন তখনই করব, এই ইন্টিজার তখনই নেব যখন যাকে আমি ক্যালকুলেশন করব, ঠিক আছে? বাট তোমরা বলতে পারো আইডি কেন ইন্টিজার নেব? আইডি অনেক সময় আইডির সাথে 1 যোগ করা হতে পারে, 1 বিয়োগ করা হতে পারে, ঠিক আছে?
তাই জন্য ওটা আমরা ইন্টিজার নিয়ে থাকি, কারণ ওকে আমরা ডিলিট করার সময় আপডেট করার সময় কল করব নাম্বার হিসেবে, নট টেক্সট হিসেবে। ঠিক আছে, আর টেক্সট নিলাম মোবাইল, চাইলে এখানে বলে দিতে পারি 11টার বেশি হবে না, 10টার বেশি হবে না, তাই না, 10 লিখে দিলাম। অ্যাড্রেস, অ্যাড্রেস টেক্সট নেব না, ভ্যারক্যার নেব, কারণ অ্যাড্রেস অনেক নাম, কেয়ার অফ থেকে শুরু করে তোমার ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, এবং তার মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টারও থাকে, তাই না, তার জন্য আমরা ভ্যারক্যার নেব। এবং এখানে বলে দিতে পারি যে অ্যাড্রেস তুমি 200 বেশি লিখতে, 200 ক্যারেক্টার বেশি লিখতে পারো না। দেখো এখানে আমরা 200 লিখছি, কেন লিখছি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। অ্যাড্রেসে বড় ডাটা, বিগ ডাটা আসবে, তাই জন্য ভ্যারক্যার নিলাম এবং 200 নিলাম। 200 ফিক্সড কেন করলাম, নাও তো করতে পারতাম, তাহলে কি হবে ফিক্স না করলে, একজন মনে করো একজন ওয়ার্ড এখানে র্যান করে নিলাম, ঠিক আছে, সে দুষ্টুমি করার জন্য এখান থেকে সমস্ত ডাটাকে কপি করলো, আমি এখান দিয়ে দেখাচ্ছি, সে যে কোনো, ঠিক আছে, এখানে কত ডাটা আছে দেখো, 239টা ওয়ার্ডস, আর কতগুলো ক্যারেক্টার, 1000 ক্যারেক্টার আছে, তাই না, এই এতগুলো ডাটাকে কপি করে আমাদের ইনপুট ফিল্ডের অ্যাড্রেসে গিয়ে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিল আমার ডাটাবেসকে পূরণ করার জন্য, মানে তোমার স্লো করার জন্য করে দিল। এটা কি ঠিক? কারণ আমরা জানি অ্যাড্রেস কত, 200 ক্যারেক্টার বেশি হয়ই না, তো সেই জন্য আমরা এখানে 200 লিখে দিলাম, ঠিক আছে। তো এরপরে সমস্ত কমপ্লিট, এখন এখানে নিচে আসবো, নিচে এসে দেখো সেভ আছে, সেভে ক্লিক করব, ক্লিক করলে আমার দেখো স্টুডেন্ট নামে টেবিল তৈরি আছে, স্কুল ডিবিএমএস, স্কুল ডিবিএমএস আর স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে কি আছে, আইডি আছে, দেখো এখানে ইন্টিজার দিয়েছি, ঠিক আছে, ইন্টিজার আর ভ্যারক্যার টেক্সট, আর এখানে যে আমরা মোবাইল দিয়েছি, এই নেম দিয়েছি, তোমার ইমেল দিয়েছি টেক্সট, ঠিক আছে, মোবাইল দিয়েছি টেক্সট, টেক্সটের কোনো নির্দিষ্ট হয় না, তাই জন্য আমি দেওয়া সত্ত্বেও এখানে কিন্তু কিছু আসেনি, কিন্তু বাট এখানে দেখো ভ্যারকারের জায়গায় ভ্যার ক্যারেক্টারের জায়গায় দেখো 200 ফিক্সড, ইন্টিজার 11 ফিক্সড, ক্লিয়ার। চাইলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, আমি মোবাইলটা টেক্সট না দিয়ে দেখো ইন্টিজার দিতে পারি, চেঞ্জ, এখানে চেঞ্জ আছে, ঠিক আছে, কিন্তু মনে রাখবে স্ট্রাকচারে থাকতে হবে, হ্যাঁ, স্ট্রাকচারে থাকার পর তবে এই অপশন পাবে, যদি ব্রাউজে আসো, ব্রাউজে আসলে টেবিল দেখতে পাবে, বাট স্ট্রাকচারে থাকলে তখন তুমি চেঞ্জ করতে পারো, হ্যাঁ। দেখো মোবাইল, এখানে ক্লিক করলাম করে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে ইন্টিজার করে দিলাম এবং বলে দিলাম এখানে 10টার বেশি লেখা যাবে না, ঠিক আছে, এরপর সেভে ক্লিক করে দিলাম, দেখো ইন্টিজার 10টা, মোবাইল 10 নম্বর, ক্লিয়ার। যদি তুমি মনে করো কোনো কলমকে ডিলিট করবে, তাহলে এখান থেকে ডিলিট করতে পারো, ড্রপ আছে দেখো, যেমন আমরা ডিলিট জানি, কিন্তু এখানে ড্রপ, এই দেখো ড্রপ, যে কলমকে ডিলিট করবে সেটা ড্রপ, এবং এক্সট্রা দেখো অটো ইনক্রিমেন্ট আছে, কে অটো ইনক্রিমেন্ট, আইডি অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট আইডি। আমি যদি কোনো কলমকে যুক্ত করতে চাই তাহলে একটু নিচে আসবো, দেখো অ্যাড আছে, মনে করো আমি অ্যাড্রেসের নিচে আমি যুক্ত করতে চাইছি স্ট্যাটাস যুক্ত করতে চাইছি, ঠিক আছে, তাহলে এখানে একটা কলম অ্যাড হবে, আর এখানে কার পরে আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল, আপনার ইমেল, আপনার নেম, আপনার আইডি, যার পরে করতে চাও সেটা করবে, আমি অ্যাড্রেসের পরে চাই, আপনার অ্যাড্রেস গোয়ে ক্লিক করলাম, নাম কি হবে, STATUS, স্ট্যাটাস, স্ট্যাটাসে ভ্যালু কি হবে, ভ্যালু আমি চাইলে বুলিয়ান নিতে পারি,
বুলিয়ান, এখানে অনেক ধরনের ডাটা টাইপ আমরা স্টোর করতে পারি, সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আমি চাইলে বুলিয়ান, দেখো বুলিয়ান কোথায় আছে, ডবল আছে, ফ্লোট আছে, এই বুলিয়ান স্টোর করতে পারি। বুলিয়ান মানে কি, ট্রু আর ফলস। আমি কেন বুলিয়ান স্টোর করতে চাইছি ট্রু আর ফলস? দেখো স্ট্যাটাসটা কি কাজ করবে আমার এখানে, আমার স্টুডেন্ট অ্যাক্টিভ থাকতে পারে, ডিঅ্যাক্টিভ থাকতে পারে। ঠিক আছে, এখানে ট্রু যদি থাকে, যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে অটোমেটিক এখানে এখানে আমি স্ট্যাটাস স্ট্যাটাস ট্রু এসে যাবে, TRUE ট্রু মানে সে অ্যাক্টিভ আছে। আর যদি এখানে ফলস আসে, FALS ফলস বা ফলস করে দেওয়া হয়, তাহলে তাকে আর কোথাও শো করাবো না, সে ডিঅ্যাক্টিভ আছে। এখানে ট্রু ফলস করতে পারি যদি বুলিয়ান নিই, আর যদি বুলিয়ান না নিয়ে আমি ইন্টিজার নিই, তাহলে এখানে ওয়ান স্টোর করাবো। যদি 1 থাকে তাহলে সে অ্যাক্টিভ আছে, আর যদি 0 থাকে তাহলে সে ডিঅ্যাক্টিভ আছে। এগুলো যখন আমরা ডাটা হ্যাচ করব তখন বুঝতে পারবো। ঠিক আছে, তো স্ট্যাটাসও রাখতে হয়, কারণ কোনো স্টুডেন্টকে ডিঅ্যাক্টিভ, ধরো কেউ অ্যাডমিশন নিয়েছে, সে কাজ করছে, এই মানে শিখছে না, কিছু পয়সা দিচ্ছে না, ফিস দিচ্ছে না, তখন তো তাকে ডিঅ্যাক্টিভ করতে হবে, তাকে বাদ দিতে হবে না। তো ডাটা রিমুভ তো করবো না, কারণ পরবর্তী সময়ে হয়তো সে বলতে পারে যে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, আমার রেকর্ড দেখান। ঠিক আছে, তো সে কারণে আমরা রিমুভ করবো না, আমরা ডিঅ্যাক্টিভ করে রেখে দেবো, এবং ডিঅ্যাক্টিভ করার পরে তাকে আর দেখাবো না, বাট ব্যাকএন্ডে সে থাকবে। যেমন দেখো না, ফেসবুক অনেক সময় তোমাদের ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তাই তো, ডিঅ্যাক্টিভ করে দেয় তো, হ্যাঁ কারা করে দেয়? নিজেরা করে দাও, তো নিজেরাই ডিঅ্যাক্টিভ করতে পারো। তুমি প্রেস করলে, ডিঅ্যাক্টিভ করলে, ওখানে 0 স্টোর হয়ে গেল বা ফলস স্টোর হয়ে গেল, তখন আর তোমার ওটা শো করছে না। এই আবার কোম্পানিও ডিঅ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, হয়নি কখনো না? ঠিক আছে, কোম্পানিও ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দেয়, যখন তুমি হয়তো অনেক পোস্ট করছো, অনেক ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাচ্ছ, এতদিনের জন্য ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, এইসব জন্য স্ট্যাটাস নিতে হয়। ঠিক আছে, তো চলো আমি এখানে আসলাম, তো আমি এখানে ইন্টিজার নিচ্ছি। ঠিক আছে, ইন্টিজার লেন্থ কি হবে, লেন্থ 2 দিলাম। আর এখানে ডিফল্ট ভ্যালু বলে একটা জায়গা আছে, দেখো ডিফল্ট ভ্যালু, যখনই স্টুডেন্ট রেজিস্ট্রেশন হবে তখন যেন 1 স্টোর হয়, ডিফল্ট, এই ডিফল্ট অ্যাজ ডিফাইন্ড, এখানে কি 1 দিলাম। অর্থাৎ স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করবে তখন ডিফল্ট 1 নিজে থেকে 1 স্টোর হবে, তাহলে কি স্ট্যাটাস অ্যাক্টিভ। আর আমি যদি 0 করে দিই, ডিঅ্যাক্টিভ। যেটা আমি 0 করবো, আমি ডিঅ্যাক্টিভ করব, স্টুডেন্ট ডিঅ্যাক্টিভ করবে না, আমি ডিঅ্যাক্টিভ করব, তাই না? তো দেখো, তাহলে স্ট্যাটাস ইন্টিজার, লেন্থ হচ্ছে 2 দিলাম, আর 1 ডিফল্ট কি যোগ হবে, 1 স্টোর হবে। দেখো অ্যাজ ডিফাইন্ড 1, এখানে ডিফল্ট লেখা আছে, দেখো এই দেখো ডিফল্ট কি 1। ক্লিয়ার? তাহলে এইভাবে কলম যোগ করতে পারো, একাধিক কলম টেবিলের মধ্যে। এবার ডাটা কিভাবে স্টোর করাবো? দেখো ডাটা তো ফর্ম থেকে স্টোর হবে, ডাটা তো এখানে সাবমিট করবে, সাবমিট করার পরে এখানে এসে যোগ হবে, এই জায়গায় এসে যোগ হবে, তাই না? এই জায়গায় যোগ হবে, সেটা আলাদা জিনিস। সেটার যোগ করার জন্য আমাদের মাইস্কুয়েল এর কমেন্টস গুলো জানতে হবে। ঠিক আছে, একটু পরে বলবো। হ্যাঁ, কমেন্ট গুলো জানতে হবে, কমেন্ট না জানলে হবে না, কারণ আমরা জানি পিএইচপি দিয়ে আমরা কাজ করছি, পিএইচপির সাথে যুক্ত করতে হবে মাইস্কুয়েল কে, দুটো যুক্ত করলে তবেই তো আমার কানেকশনটা হবে এই মাইএসকিউএল এর সঙ্গে পিএইচপি, তবেই তো ডাটা আসবে আর ডাটা আবার যাবে। তো এখানে দেখো আমরা এখন মাইস্কিউএল শিখছি বলে মাইস্কিউএল থেকে কিভাবে ডাটা ইনসার্ট করতে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো কিছুই নয়, ইনসার্টে চলে আসবে, ইনসার্টে আসবে। তাহলে আইডি আমরা কিছু লিখবো না, অটো জেনারেট হবে। তাহলে নাম কি দিয়ে দেবো, ধরো বর্ণালী দিলাম, BARNALI। ইমেল কি হবে, BARNALI@gmail.com। এই জিনিসটা ফর্ম দ্বারা আসবে, ফর্ম ফিল হবে, বাট আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, যেহেতু মাইস্কিউএল শেখাচ্ছি। মোবাইল নাম্বার ইন্টিজার 10 ডিজিট নিয়েছি,
7980048890 কটা দিয়েছি? 11টা নিয়েছি। ঠিক আছে, অ্যাড্রেস কি বলছে? প্লিজ এন্টার ভ্যালু দিস ইকুয়াল, কেটে দিই একটা, প্লিজ এন্টার এ ভ্যালু লেস দেন অর ইকুয়াল এত। ও আচ্ছা, কারণ মোবাইল নাম্বার বলে দিচ্ছি আমি। অ্যাড্রেস আমতলা AMTALA, আমতলা দিলাম, জাস্ট সংক্ষেপে দিলাম। ঠিক আছে, এরপর কি স্ট্যাটাস দেখো, ডিফল্ট কি আছে? 1 আছে, চেঞ্জ হবে না। বইয়ে ক্লিক করলাম, কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ আমরা জানি ইন্টিজার ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালুই স্টোর করতে পারে, এর বেশি নয়। ঠিক আছে, এই দেখো এই ভ্যালু বলছে। চলো আমরা মাইস্কুয়েল আমাদের এখানে দেখিয়ে দিই। দেখো ইন্টিজার 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 ভ্যালু, ইন্টিজার ভ্যালু কত পর্যন্ত স্টোর করতে পারে? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, নিযুত, কোটি, অর্থাৎ 214 কোটি 74 লক্ষ 83,674 এত থেকেই সে স্টোর করার ক্ষমতা, যেমন তোমাদের আমি বলেছিলাম। ঠিক আছে, তো এরও নির্দিষ্ট একটা স্টোর করার ক্ষমতা আছে, সেটা এখানে বলে দিচ্ছে। এই দেখো দেখাচ্ছে, একই দেখাচ্ছে। ঠিক আছে, বলছে। আর আমি এখানে কি করছি? একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 798 কোটি। আর এখানে কত বলেছে? 214 কোটি। বেশি হয়ে যাচ্ছে তো, তাহলে আমাকে এখানে ইন্টিজার ভ্যালু নিতে হবে না মোবাইল নাম্বার। ঠিক আছে, আমাকে টেক্সটই নিতে হবে। এই জন্যই আমি ওখানে ইন্টিজারটা নিলাম, কারণ তোমাদের বোঝানোর জন্য যে আমরা নির্দিষ্ট ভ্যালুর জন্য নির্দিষ্ট জিনিস নিতে হবে। মনে করো জল তোমার 1 লিটারের প্রয়োজন, তাহলে 1 লিটারের জার নেবে, নিশ্চয়ই 20 লিটারের জার নেবে না। আবার 20 লিটারের জারের জলের দরকার, তুমি 1 লিটারের জার নেবে না। আমি তো এখানে কি হয়েছে, আমার দরকার 20 লিটারের জার, আমি নিয়েছি এখানে কত? 1 লিটারের জার, তাই না? বলছে তুমি এই ডাটা ফিল করতে পারো, বাট এই ডাটা নয়। এখানে কি 798 কোটির কাছাকাছি আছে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো প্রথমত স্ট্রাকচারে আসলাম, স্ট্রাকচারে এসে মোবাইলটা এখানে চেঞ্জ করব। এখানে আমি মিডিয়াম ইন্টিজার নিতে পারি। দেখো মিডিয়াম ইন্টিজার কত স্টোর হচ্ছে? মিডিয়াম ইন্টিজার এই মিডিয়াম ইন্টিজার স্টোর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 83 লক্ষ। না হবে না, তাই না? হবে না, সম্ভব নয়। ঠিক আছে, এইগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। এটা নিতে পারি, এটা হয়ে যাবে বিগ ইন্টিজার। দেখতেই পাচ্ছ তো কত ডাটা স্টোর করানো যায়। যদি তুমি মোবাইল এই নাম্বার নিতে চাও সেটার কথা, তাহলে টেক্সট নিলেই তো হয়ে যায় আমাদের। তাহলে এখান থেকে নাম্বার যদি নিতে চাই তাহলে বিগ ইন্টিজার, বিগ ইন্ট 10 সেভ। চলো ইনসার্ট নেম DARNALI, ইমেল DARNALI@gmail.com, মোবাইল নাম্বার 7980048890। দেখো আর এরর দেখাচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা সংখ্যা দিলাম। এখানে কি বলছে? এস লিখে দিয়েছি, প্লিজ এন্টার এ ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল এত থেকে এত। এস তো হবে না, কারণ ওখানে ইন্টিজার নিয়েছি। ঠিক আছে, এরর দেখাচ্ছে, তাহলে কেউ উল্টো পাল্টা লিখলেও কিন্তু হবে না। ঠিক আছে, এস তুলে দিলাম। দেখো আর এ করছে না। আমি নাম্বার লিখছি, নাম্বার নিয়ে নিল। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যাড্রেস AMDALA, আর ডিফল্ট স্ট্যাটাস কি? স্ট্যাটাস 1। বইয়ে ক্লিক করলাম, দেখো নিয়ে নিয়েছে। ঠিক আছে,
এই যে তুমি কোয়ারিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কমেন্টটা দেখতে পাচ্ছ, কোয়ারি, হ্যাঁ এসকিউএল একে কোয়ারি বলা হয়। এই কোয়ারিটাই তোমাকে শিখতে হবে, বাট আমি এটা যেভাবে করালাম এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য, এটার কোনো কাজ নেই। তোমাকে শিখতে হবে কি এই কোয়ারি, কারণ আমি প্রথমত যদি এই কোয়ারি তোমাকে শেখাই, বলবে কোথায় কাজে লাগছে, কেন লাগছে, বুঝতে পারছি না। কোনো ডাটাকে ইনসার্ট করতে হলে আমাদের লিখতে হয় ইনসার্ট ইনটু, টেবিলের নাম, কতগুলো যে কলমগুলো আছে সেইগুলো লিখতে হয়, হ্যাঁ তারপর ভ্যালুর মধ্যে কি কি যুক্ত হবে সেইগুলো লিখতে হয়। এই কমেন্টগুলো তোমাদের শিখতে হবে। এবার যদি আমি ব্রাউজে যাই, দেখো একটা ডাটা ইনসার্ট হয়ে গিয়েছে, এই দেখো ডাটা ইনসার্ট হয়েছে। কেমন ইনসার্ট হলো? এইরকম ইনসার্ট হয়েছে, তাই তো নাকি? আবার যদি আরেকজনের ডাটা ইনসার্ট হয়, কেমন ইনসার্ট হবে? নিচে আরেকটা হবে, চাইলে তুমি এখানে ডিলিট করতে পারো। এই যে আইডি তো আমি দিইনি, আইডি ও জেনারেট করছে অটো ইনক্রিমেন্ট, এই আইডি দ্বারাই হচ্ছে সবার রেকর্ডকে যদি ডিলিট করতে চাই ডিলিট করব, বা এডিট আপডেট যাই করতে চাই, বা যদি ফেচ করতে চাই সেটাও করবো, তাই না? বলো তুমি তোমার ড্যাশবোর্ডে, ধরো মনে করো বর্ণালীর একটা ড্যাশবোর্ড আছে, তো সে লগ ইন করেছে, তাহলে তার ডাটা তো শো করাতে হবে না, তার ড্যাশবোর্ডে নিশ্চয়ই তোমার নয় বা আমার ডাটা নয়। তখন কি করা হয়, এই আইডি দ্বারা কম্পারিজন করা হয় যে এই ইউজার লগ ইন আছে কি সেশন, যদি থাকে এর ডাটাকে ফ্যাচ করা, আদারওয়াইজ করো না। ঠিক আছে, আইডি কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। আর এখানে স্ট্যাটাস আছে 1, এবার আমরা কি করব, স্ট্যাটাস এখানে 0 করে দিতে পারি। 0 করে দিলে কি হবে, অ্যাক্টিভ নয়, রিঅ্যাক্টিভ, এটা করতে পারি। ঠিক আছে, এটা কিছুই নয়, শো করানো হবে শুধু অ্যাক্টিভ। যদি কি কেমন শো করা, ইফ স্ট্যাটাস কলমে =1 যদি থাকে তাহলে দেখাও অ্যাক্টিভ, আদারওয়াইজ দেখাও ব্লক বা ডিঅ্যাক্টিভ। এই তো জিনিস, আর কিছু নয়। অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ দেখানো হবে। যদি 1 থাকে ইকুয়াল করে দেখানো হবে, ইকুয়াল ইফ, হ্যাঁ ডবল ইকুয়াল করে দেখানো হবে যে 1 আছে, যদি 1 থাকে এটা দেখাও, আদারওয়াইজ মানে 0 থাকবে, 0 থাকলে দেখাও ডিঅ্যাক্টিভ বা ব্লক দেখাও। তাকে কোনো কাজ করতে দিও না, ব্লক মানেই তো কিছু কাজ করতে পারবে না, তাই না? তো এর জন্য স্ট্যাটাসটাকে নেয়া। চলো আমরা এখন এটা নয়, আমরা শিখবো কোনটা, কমেন্ট। ঠিক আছে, আর এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ড্রপে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, দেখো ডিলিট হয়েছে। ঠিক আছে, এখানে স্কুল ডিবিএমএস আছে, ডিবিএমএস কে আমরা ডিলিট করতে পারি, বাট আমি চলো এসকিউএল থেকে দেখাই। তাহলে কমেন্ট কোথায় লিখবো, এসকিউএল এ লিখবো। হ্যাঁ, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আমি নোটস দিয়ে দেব। ঠিক আছে, এটা বিশাল বড় একটা সাবজেক্ট, বিশাল বড় একটা সাবজেক্ট। যখন আমি বিসিএ করছিলাম তখন আমাকে একটা বড় মোটা বই দেওয়া হয়েছিল, বইটা আছে এখানে কোথায় আছে। ঠিক আছে, এইরকম মোটা বই দেওয়া হয়েছে। এটাও একটা বিশাল বড় সাবজেক্ট এসকিউএল। তো এখানে দেখো আমি এই ডাটাবেসকে ডিলিট করার জন্য কি লিখবো, ড্রপ, DROP, ড্রপ, বড় হাতে ড্রপ লিখে ডাটাবেস, আর ডাটাবেসের নাম কি আমার, স্কুল ডিবিএমএস লিখে দেবো, SCH S ছোট্ট হাতে লিখবো, SCHLL _DBMS। ঠিক আছে, এরপরে কি করব, গোয়ে ক্লিক করব। যদি মানে কমেন্ট নাম্বার ঠিক আছে, বাট ডাটাবেস যদি এই নাম যদি ঠিক থাকে তাহলে ডাটাবেসটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। গোয়ে ক্লিক করলাম, এই কমেন্ট লিখে লিখে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি ডাটাবেস তৈরি করা কোথায় দিয়ে দেখালাম, নিউ থেকে দেখিয়েছি। এইগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, বাট এখন থেকে কি কাজ শিখবে, প্র্যাকটিস করবে, এসকিউএল থেকে গিয়ে কমেন্ট লিখে লিখে
কোয়ারি লিখে লিখে কাজ করতে হয়। ঠিক আছে, দেখো এসকিউএল এ আসলাম। এখানে একটা ডাটাবেস তৈরি করার জন্য কি করব, ক্রিয়েট ডাটাবেস, তারপর ডাটাবেসের নাম। ঠিক আছে, CRE ক্রিয়েট ডাটাবেস, আর ডাটাবেসের নাম কি দেব, SCHOOL স্কুল আন্ডারস্কোর DBMS, যেটা আমি দিয়েছিলাম ওখান থেকে তৈরি করেছে সেটাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে ডাটাবেস তৈরি করার জন্য কমেন্ট ক্রিয়েট, দেখো ক্রিয়েট ডাটাবেস আর ডাটাবেসের নাম। আমরা জানি মাঝখানে হোয়াইট স্পেস হয় না, তো দুটো শব্দের যখন ডাটাবেস তৈরি করছি তখন আমি মাঝখানে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে আমি গো এ ক্লিক করব। গো, দেখো গো এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো স্কুল DBMS তৈরি হয়ে গিয়েছে। ক্লিয়ার। দেখো এই কমেন্ট গুলো কোথায় পাবে, এই কমেন্ট গুলো পাবে তুমি MySQL এখানে ক্লিক করবে, এখানেই সমস্ত কমেন্ট গুলো পেয়ে যাবে। দেখো ডাটাবেস তৈরি করার জন্য কি লিখতে হয়, ক্রিয়েট ডাটাবেস আর ডাটাবেসের নাম। ঠিক আছে, টেবিল তৈরি করার জন্য কি করবে, ক্রিয়েট টেবিল, আচ্ছা এই ক্রিয়েট আর টেবিল এইগুলো হচ্ছে কিওয়ার্ড, জানো তো কিওয়ার্ড রিজার্ভ করা থাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তাই না? এটাও তো অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলছে। হ্যাঁ, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানেই তো প্রোগ্রামিং আমরা জানি, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এখানে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ হিউম্যান মানুষ বুঝতে পারছে। হ্যাঁ, দেখো ক্রিয়েট কমান্ড লিখতে হবে, তারপর টেবিল লিখতে হবে, তারপর তুমি টেবিলের নাম দেবে। আমার এখানে যেমন এমপ্লয়ি দেওয়া আছে, আমি দিয়েছিলাম ওখানে কি স্টুডেন্ট। এবার দেখো যতগুলো কলম তৈরি করা হবে সেই কলমের ডিটেলস গুলো লিখতে হবে। প্রথমে কি কলমের নাম লিখবো, তারপর কলমটা কি ধরনের ডাটায় স্টোর হবে, ডাটা টাইপ। যেমন এখানে আমি বললাম, দেখো অনেক ডাটা টাইপ আছে, ক্যারেক্টার ডাটা টাইপ, ভ্যারক্যার ডাটা টাইপ, বাইনারি ডাটা টাইপ, তাই না? অনেক ধরনের ডাটা টাইপ আছে। ঠিক আছে, এই তো এখানেও তুমি পেয়ে যাবে। তো ধরো MySQL DBMS এ আসো, এখানে যে একটা নাম দাও, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট তো হবে না, জাস্ট দেখানোর জন্যই দেখো এই তো। ঠিক আছে, এই দেখো ক্যারেক্টার ডাটা টাইপ আছে। হ্যাঁ, এগুলো স্ট্রিং, ক্যারেক্টার ডাটা টাইপ, ভ্যার ক্যারেক্টার ডাটা টাইপ, মিডিয়াম টেক্সট, লং টেক্সট, বাট এতে নির্দিষ্ট আছে কতটুকু ডাটা রাখা যাবে, সেটা নির্দিষ্ট। তো এইগুলোই আমি এখানে লিখে রেখেছি। এগুলো আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু ব্যাকে আসলাম, কমান্ড আছে তাই তো, এখানে কি লিখবো, দেখো ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম লিখবো, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমার যে যতগুলো কলম দরকার সেই কলমের নাম দেবো। ঠিক আছে, এইগুলোই তোমাদের শিখতে হবে, কারণ এইগুলোই পিএইচপির সাথে ইনক্লুড হবে, এই কমেন্টগুলোই পিএইচপির সাথে ইনক্লুড হবে। দেখো তাহলে কি দেবো, টেবিল ক্রিয়েট করার জন্য কোথায় আছি আমি আছি কোথায় আছি, আমি ঢুকে যাই স্কুল DBMS এ। দেখো স্কুল DBMS এ আছি। এবারে SQL এ আসলাম, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য কি লিখবো, ক্রিয়েট টেবিল। দেখো টেবিল লেখার সঙ্গে সঙ্গে টেবিল এসেছে। এরপর কি করবে, ট্যাব প্রেস করবে, হয়ে যাবে, এসে যাবে টেবিল। টেবিলের নাম কি দেবো, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট নাম দিলাম। এরপর কি করব, প্যারেন্থেসিস শুরু করলাম, প্যারেন্থেসিস শেষ এবং স্টেটমেন্ট বন্ধ করলাম। এই যে প্যারেন্থেসিস শুরু শেষ আছে, এর মধ্যেই আমরা সমস্ত কিছু লিখে থাকি। ঠিক আছে, তাহলে ক্রিয়েট কমান্ড দিলাম, এই কিওয়ার্ড লিখলাম, টেবিল কিওয়ার্ড লিখলাম, এটা হচ্ছে টেবিলের নাম, যে টেবিল হবে। এরপর কি করব, কি প্রথম হবে, আইডি হবে, তাই তো। আইডিটা কি ধরনের হবে, ইন্টিজার হবে, তাই না, ইন্টিজার।
কতগুলো স্টোর করা যাবে? 11 লিখলাম আমি, তুমি লিখতে পারো 5-6 লিখতে পারো, ঠিক আছে 11। এবারে কি এখানে ইউনিক করার জন্য মনে আছে অটো ইনক্রিমেন্ট করেছিলাম, তো লিখবো কি প্রাইমারি কি কমা হলো। দ্বিতীয়ত কি করব, নেম। নেম কি হবে? নেম টেক্সট নেব না, ক্যারেক্টার নেব। আমরা জানি এখানে দেখো ক্যারেক্টার সাইজ, ঠিক আছে, ক্যারেক্টার এ ফিক্সড লেন্থ ক্যারেক্টার দ্যাট ক্যান কন্টেন্টস লেটার লেখা যাবে, নাম্বার লেখা যাবে এবং স্পেশাল ক্যারেক্টার লেখা যাবে, এবং এখানে 0 থেকে 255টা ক্যারেক্টার লেখা যাবে। ক্যারেক্টারে কোনো বিট নয়, কোনো বাইট নয়, ক্যারেক্টারে লেখা যাবে 0 থেকে 255টা যদি ক্যারেক্টার নেই। যদি আমি সাইজ ডিফাইন না করি, আর আমি সাইজ ডিফাইন করলে সেই সাইজই হবে, ঠিক আছে। তো ক্যার নেব, CHAR ক্যার। ক্যারেক্টার কত? আমি মনে করো একটা নাম 30 ক্যারেক্টারের বেশি হয়, 30টা ক্যারেক্টার। যখন 30 ক্যারেক্টারের বেশি লেখা হবে তখন কি করবে? এরর মেসেজ দেখাবে, ঢুকতেই দেবে না, লিখতেই দেবে না। লিখতে দেবে বাট সাবমিট হওয়ার সময় এরর দেখাবে। আর আমাদের এখানে বইয়ে ক্লিক করলে এরর দেখাবে, বাট যখন আমরা PHP-র সাথে ইনক্লুড করবো, যখন সাবমিট হবে তখন এরর দেখাবে, ঢুকবে না, ঠিক আছে। এরর মেসেজ, যে মেসেজ শো করাবো সেই মেসেজ শো করবে। এরপরে কি আর কিছু নয়, কমা দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ নেম ফিল্ডে কি জমা হবে? ক্যারেক্টার জমা হবে। কতগুলো ক্যারেক্টার? 30টার মতো, এর বেশি নয়। দেখো এখানে লেখাই আছে, এই দেখো নেম। এখানে যেমন ভ্যারক্যার আছে, ভ্যারক্যারের ভেতরে 50। ভ্যারক্যার দেওয়ার দরকার নেই, ভ্যারক্যারে অনেক অনেক ভ্যালু লেখা যায়, দেখবে ভ্যারক্যারে কত লেখা যায়, এই দেখো ভ্যারক্যারে 0 থেকে 65,535টা লেখা যায়, 65,535টা ক্যারেক্টার, বাট নট বিট নট বাইট। ক্যারেক্টারে লেখা যায়। ক্যারেক্টার মানে কি? ABCDEFGHIJKLMN, এগুলো এক একটা ক্যারেক্টারে লেখা যায়, ঠিক আছে। বাট এখানে দেখো ভ্যার বাইনারি বলে একটা ডাটা টাইপ আছে, হ্যাঁ, তো বা বিন বাইনারি বা বাইনারি বলে একটা ডাটা টাইপ আছে। এখানে কি এই বাইনারি যদি আমি নিই তাহলে সিমিলার ক্যারেক্টারের মতো, ক্যারেক্টারেরই মতন, হ্যাঁ ক্যারেক্টার মতন, বাট এখানে স্টোর হয় কিসে? বাইটে স্টোর হয়। যেমন ক্যারেক্টার নিলে কি হবে? ABCD এই এক একটা ক্যারেক্টার হিসেবে 255টা বল স্টোর হবে, বাট এটা কি বাইট ক্যারেক্টারেরই মতন বাইনারি, বাট কিন্তু বাইটে শো হবে, অর্থাৎ 8 বিট সমান 1 বাইট, আমরা জানি বাইটে স্টোর হবে, ঠিক আছে। আর এখানে ভ্যার বাইনারি যদি নিই, একদম ভ্যার ক্যারেক্টারেরই মতন, বাট এখানে কি হবে? স্টোর হবে বাইটেই স্টোর হবে, ঠিক আছে। এবার তোমার ইচ্ছা, তুমি এটাও নাও, এটাও নিতে পারো, বা তুমি ক্যারেক্টার নিতে পারো, ভ্যার ক্যারেক্টার নিতে পারো, বাট এইগুলো কিসের জন্য? স্ট্রিং কে স্টোর করানোর জন্য। নিচে আরো আছে, ঠিক আছে। যদি টিনি টেক্সট নেই, হ্যাঁ, স্মল স্ট্রিং এর জন্য ব্যবহার করা ম্যাক্সিমাম লেন্থ 255টা ক্যারেক্টার স্টোর করাতে পারবো, হ্যাঁ। টিনি বল্ব যদি নেওয়া হয় তাহলে কি উইথ এ ম্যাক্সিমাম লেন্থ 255 বাইট, নট ক্যারেক্টার, বাইটস। 8 বিটস সমান 1 বাইটস, তাহলে 8 বিটস সমান যদি 1 বাইটস হয় কি হবে? 8 ইন্টু 255 কে যদি আমি গুণ করি তাহলে যতগুলো হবে ততগুলো 0101, ঠিক আছে। টেক্সট সাইজ, টেক্সটের মধ্যে কি বলছে? ম্যাক্সিমাম লেন্থ 65,535টা বাইটস, নট বিট, এই নট ক্যারেক্টার, বাইটস 01, ঠিক আছে। এখানে দেয়া রয়েছে মিডিয়াম টেক্সটে কি? মিডিয়াম টেক্সট যদি নাও তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে ধরো 16,77,07,215টা ক্যারেক্টার স্টোর করাতে পারো মিডিয়াম টেক্সট যদি নাও। ঠিক মিডিয়াম বল্ব আছে যেটা এত বাইটস স্টোর করাতে পারো। লং টেক্সট যদি নাও, লং টেক্সটে আবার কি ক্যারেক্টার স্টোর করাতে পারো। তাহলে এগুলো দেখে নেবেন।
ক্লিয়ার তো? তাহলে তোমার রিকোয়ারমেন্ট যেমন থাকবে এখানে তেমন নেবে। আমার রিকোয়ারমেন্ট একটা সামান্য নাম লিখবো, অর্থগুলো নিয়ে কি করবো, ক্যারেক্টার নেব এবং সেখানে ডিফাইন করে দিলাম 30টা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে আমাদের? ইমেল আছে। তাহলে কমা লিখতে হয়, হ্যাঁ, ইএমএআইএল, ইমেল। ইমেলে আমি কোন ধরনের লিখবো? টেক্সট স্টোর করাবো এবং সেই টেক্সটের মধ্যে আমার স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। স্পেশাল ক্যারেক্টারের জন্য দেখো ক্যারেক্টারে আমার কি আছে, হ্যাঁ, ক্যারেক্টার যদি নিই তাহলে স্পেশাল ক্যারেক্টারও আমার স্টোর করানো যাবে। ঠিক আছে? 255 আমি ক্যারেক্টারই নেব, বাট কোনো সাইজ নেব না। একটা ইমেল আশা করছি 255 ক্যারেক্টার বেশি হয় না, তাই না? তো যত বড় ইমেল হোক আমি ক্যারেক্টার নেবো, বাট কোনো সাইজ নেবো না। হতেই পারে 255 নিচে, যা খুশি হতে পারে, কারো 50 হতে পারে ক্যারেক্টার, কারো 60 হতে পারে। ঠিক আছে? তো এখানে আমি ক্যারেক্টার লিখে দিচ্ছি। তোমরা বুঝতে পারছো তো? CHAR ক্যারেক্টার। ক্যারেক্টারে কোনো ভ্যালু আমি দিলাম না। আচ্ছা, আর লিখবো না, আমি 3টে দিচ্ছি, একটা আইডি নিয়েছি, একটা নেম নিয়েছি, একটা ইমেল নিয়েছি। ঠিক আছে? এরপরে কমা দিলে একটা এরর মেসেজ দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? পরের লাইনে কোনো লাইন লিখতে বলছে, বাট আমি কোনো আর লিখবো না লাইন, মানে কলম জেনারেট করবো না। তাহলে আমার কি হচ্ছে? ক্রিয়েট কিওয়ার্ড, টেবিল কিওয়ার্ড, এটা টেবিলের নাম, এটা হচ্ছে আইডি জেনারেট, আইডির কলম হবে, আইডির মধ্যে ইন্টিজার ভ্যালু স্টোর হবে, সর্বোচ্চ 11, আইডি হচ্ছে প্রাইমারি কি হবে। ঠিক আছে? আর এখানে নেম ফিল্ড তৈরি, নেম কলম তৈরি হবে, নেমের মধ্যে ক্যারেক্টার স্টোর হবে 30টা সর্বোচ্চ, সর্বনিম্ন যা খুশি হতে পারে। আর ইমেল, ইমেলের মধ্যে ক্যারেক্টার স্টোর হবে যত কিছু 255টার মধ্যে। এবারে আমি যদি সবকিছু ঠিক থাকে তাহলে ও গোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাকে একটা এরর মেসেজ দিচ্ছে, এটাকে কপি করে নিই, কপি, ব্যাকে আসি, ব্যাকে আসতে উড়ে গেল, আবার পেস্ট করলাম, দিলাম, স্টেটমেন্ট বন্ধ করে দিলাম। কি ভুল বলছে? প্রথমত ক্রিয়েট টেবিল করলাম, ক্যারেক্টারে আমি দিয়ে দিই 200 দিয়ে দিলাম, ওয়ে ক্লিক করলাম, ক্যারেক্টারে হ্যাঁ সাইজ গুলো দিতে হচ্ছে, সাইজ দিলাম। ঠিক আছে? এখানে দেখো স্টুডেন্ট নামে টেবিল জেনারেট হয়ে গিয়েছে, টেবিল জেনারেট হয়েছে। এবার এই টেবিলে যদি আমি কোনো কলমকে অ্যাড করতে চাই, হতে পারে আমার কোনো কলম অ্যাড করা, অ্যাড কলম যদি অ্যাড করতে চাই তাহলে এখানে দেখো অ্যাড কলম, হ্যাঁ, কি লিখতে হচ্ছে? অল্টার কথাটা, শব্দটা লিখতে হচ্ছে, অল্টারটা কিওয়ার্ড, টেবিল লিখতে হচ্ছে, এরপর কি এটা টেবিল নাম, টেবিলের নাম নিতে হচ্ছে, অল্টার টেবিল, টেবিলের নাম, তারপর লিখতে হবে অ্যাড শব্দটা, তারপর কলম শব্দ, অ্যাড আর কলম ও কিওয়ার্ড লিখতে হবে, তারপর হচ্ছে তুমি কি কলম যুক্ত করতে চাইছো, তারপর টাইপ কি ধরনের ডাটা স্টোর করাবে আর তাদের ম্যাক্সিমাম কত হবে। ক্লিয়ার? তাহলে অল্টার টেবিল, টেবিলের নাম অ্যাড কলম। ঠিক আছে? তাহলে আমি পুনরায় এসকিউএল এ আসলাম, এলটিআর অল্টার মানে সংশোধন, জানো, অল্টার টেবিল, কি অল্টার করতে চাইছি? টেবিল করতে চাইছি, টেবিলের নাম কি আছে? টেবিলের নাম আছে স্টুডেন্ট, তাই তো? এখানেই লেখা আছে দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট এসেছে, ট্যাব প্রেস করলাম, অ্যাড, অ্যাড করতে চাইছি, কি অ্যাড করতে চাইছি? COLUMN, কলম, কলম অ্যাড করতে চাইছি। ঠিক আছে? কলমের নাম কি? কলমের নাম এখানে কি দিয়েছি? মোবাইল, তাই তো? MOBILE, মোবাইল। এরপর কি ধরনের ডাটা টাইপ রাখবো সেটা এখান থেকে আমরা নিতে পারি, যদি টেক্সট নিই টেক্সট নিতে পারবো, যদি ইন্টিজার নিতে চাই, তাই না, ইন্টিজার নিতে পারবো। হ্যাঁ, না ইন্টিজার হবে না, বিগ ইন্টিজার হবে। আচ্ছা, আমি টেক্সট নিয়ে নিচ্ছি,
টেক্সট 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 সাইজ টেক্সট মিডিয়াম টেক্সট আছে, টিনি টেক্সট। আচ্ছা এটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, কারণ এখানে 255 বাইট ক্যারেক্টার। টিনি টেক্সট নিয়ে নিচ্ছি, ছোট টেক্সট তো, কারণ টেক্সট যদি নিই তাহলে টেক্সটের সাইজ 65,535, বেকার জায়গা পড়ে থাকবে, কি দরকার। টিনি টেক্সট নিয়ে নিই, যার ম্যাক্সিমাম লেন্থ 255টা ক্যারেক্টার। ঠিক আছে, টিনি টেক্সট কপি, আর এখানে পেস্ট করলাম টিনি টেক্সট। এখানে কতগুলো, ধরো 10টা, স্টেটমেন্ট বন্ধ করে দিই। ঠিক আছে, অল্টার করছি কাকে, টেবিলকে, টেবিলের নাম কি, স্টুডেন্ট, কি করছি, অ্যাড করছি, কলম করছি, কোন কলম, কলমের নাম, এবার ওই কলমে কি ধরনের টেক্সট থাকবে, কতগুলো ম্যাক্সিমাম লেন্থ থাকবে। যেখানে আমি টিনি টেক্সট না দিয়ে ক্যারেক্টার দিয়ে দিই, তাই তো ক্যারেক্টারও সেম, CHAR ক্যারেক্টার, ক্যারেক্টার 10, 10টা ক্যারেক্টার স্টোর করাবো। এখানেও আমরা নাম্বার স্টোর করাতে পারি বা স্পেশাল ক্যারেক্টার স্টোর করাতে পারি। বইয়ে ক্লিক করলাম, নিয়ে নিল। ঠিক আছে, এবারে দেখো ব্রাউজে আসলাম, ব্রাউজে আসার পর দেখো আইডি, নেম, ইমেল, মোবাইল নাম্বার, মোবাইলটা অ্যাড হলো। এইভাবে তুমি টেবিল তৈরি করার পর একাধিক কলমকে অ্যাড করতে পারো। এবার ডাটা যদি ইনসার্ট করতে চাও তাহলে ডাটা ইনসার্ট করতে পারো, তার জন্য লিখতে হয় ইনসার্ট ইনটু বলে কমান্ড আছে। দেখো ডাটা ইনসার্ট করতে চাইলে কি করতে হবে, তোমাকে এই শব্দ লিখতে হবে ইনসার্ট ইনটু, তারপর কি টেবিলের নাম, হ্যাঁ, তারপর যতগুলো হেডিং আছে কলমের, সেই কলমের হেডিং দিতে হবে, তারপর ভ্যালুস বলে তোমাকে কিওয়ার্ড লিখতে হবে, তারপর তোমাকে পরপর বসিয়ে দিতে হবে কমা কমা দিয়ে। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে। চলো তাহলে আমি ইনসার্ট করবো, এসকিউএল এ আসলাম। তাহলে প্রথমে কি করব, ইনসার্ট, এই যে কমান্ড বলছি, যখন সাবমিট করার সময় আমাদের এই কমান্ডটাকে পিএইচপির সঙ্গে লিখতে হয়। ইনসার্ট INSERT, ইনসার্ট INTO ইনটু, ইনসার্ট ইনটু, এরপর কি টেবিলের নাম, টেবিলের নাম কি স্টুডেন্ট, তারপর কি দেব প্যারেনথেসিস, প্যারেনথেসিসের মধ্যে আমরা টেবিলের যত হেডিং আছে সেইগুলো দেব। আচ্ছা সেটা পরে দিচ্ছি। এরপর কি লিখতে হবে ভ্যালুস, আবার প্যারেনথেসিস শুরু, শেষ, স্টেটমেন্ট বন্ধ। তাহলে কি করলাম, ইনসার্ট ইনসার্ট ইনটু কার মধ্যে, স্টুডেন্ট টেবিলের মধ্যে, হ্যাঁ, টেবিলের নাম। এখানে তোমার এই প্যারেনথেসিসের মধ্যে কি হবে, যে হেডিং গুলো আছে, এই যে হেডিং গুলো আছে নেম, ইমেল আর মোবাইল নাম্বার আপাতত আছে, তাই তো। তো নেম যেমন আছে, নেম কমা EMAIL, ইমেল কমা MOBILE, মোবাইল। ঠিক আছে, মোবাইল। আর এখানে তার ভ্যালু হবে, এদের যে হেডিং এ কি কি ভ্যালু আসবে। তুমি যেমন এখানে নেম লিখেছো প্রথমত, তাহলে এখানে যে ভ্যালু লিখবো ডবল কোটের মধ্যে, জানি আমরা স্ট্রিং, ঠিক আছে, লিখছি, ধরো বর্ণালী লিখছি, BARNALI, বর্ণালী, কারণ এটা স্ট্রিং যুক্ত হবে। এখানে আসছে, এরপরে কি আছে, ইমেল আছে, তাহলে কমা, ইমেলও তো ক্যারেক্টার নিয়েছি, ইমেল barnali@gmail.com, ঠিক আছে, তারপরে কমা, এরপর কি মোবাইল নাম্বার, মোবাইল ইন্টিজার নিইনি, ইন্টিজার নিলে আমরা কোড ছাড়া লিখতাম, যেহেতু ক্যারেক্টার নিয়েছি তাহলে মোবাইলও 7980048890। ইনসার্ট হোক ইনটু কার মধ্যে, স্টুডেন্ট টেবিল, নেম ফিল্ড, ইমেল কলম, মোবাইল কলম, এগুলো সব কলমের নাম। তারপর ভ্যালুস, কি ভ্যালু যুক্ত হবে, এই মোবাইল নামটা এই কলমে যুক্ত হবে, এই ইমেলটা এই কলমে, আর এই নাম্বারটা এই কলমে। ঠিক আছে, দেখো এবার কপি করে নিই, কপি, আর গোয়ে ক্লিক করলাম, সব ঠিক আছে। দেখো ওয়ান রো ইনসার্টেড,
ব্রাউজে আসলাম, এই দেখো জেনারেট হয়েছে। এরপরে যদি মনে করো তুমি একটা একটা করে নয় একাধিক কলম একাধিক রো জেনারেট করবে, ডাটা ইনসার্ট করবে, তাহলে কি করবে একাধিকবার এইরকম লিখবে, তাই না? তো এখানে কি এইগুলো সেম থাকবে, এখানে ভ্যালু চেঞ্জ হবে, তাই না? মনে করো সুমন মোবাইল নাম্বার একটা দিলাম, অমিত ইমেল অমিত, মোবাইল নাম্বার আনুমানিক একটা দিলাম, আর এটা SWETA আনুমানিক এটা মোবাইল নাম্বার দিলাম, ঠিক আছে? তো এরপরে দেখো আমি যখনই গোয়েতে ক্লিক করব, তিনটে ডাটা ও ডুপ্লিকেট এন্ট্রি 0 ফর কি প্রাইমারি কি আমরা যখন টেবিল তৈরি করেছিলাম তখন আমরা অটো ইনক্রিমেন্ট করিনি, তাই ডুপ্লিকেট ভ্যালু জেনারেট হচ্ছে। তাহলে এখানে আমাকে আইডিও লিখে দিতে হবে, আইডি কলম হেডিং আছে না আইডি, কারণ যদি আমি অটো ইনক্রিমেন্ট করতাম তাহলে 1 2 3 4 করে নিয়ে নিত, বাট আমি অটো ইনক্রিমেন্ট করিনি ওখানে, ঠিক আছে? হ্যাঁ শুধু প্রাইমারি কি ছিল, তাই জন্য তো নিচ্ছে না। প্রাইমারি কি তো তোমার ইউনিক হয় 0, যখন দ্বিতীয় ডাটা ভ্যালু যোগ হচ্ছে তখন আবার 0 নিয়ে নিচ্ছে, সেটাই তো মেসেজ দিচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি 0 ফর কি প্রাইমারি কি, ওখানে অটো ইনক্রিমেন্ট লিখতে হয়, অটো ইনক্রিমেন্ট বলে লিখতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেটা লেখা হয়নি। তো আইডি নিয়ে নিলাম, এখানে আইডি ধরো আইডি তো নাম্বার, যেহেতু নাম্বার আছে তাহলে এখানে 2 দিলাম, 2 কমা এটাকে 3 দিলাম কমা এটাকে 4 দিলাম কমা, বাট আইডি এরকম লেখা হয় না, অটো ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে? নেক্সট দিন আমি দেখাবো। এখানে যদি পাসওয়ার্ড থাকতো তাহলে কিন্তু লেখা থাকতো, হ্যাঁ যদি ইনপুট ফিল্ডে পাসওয়ার্ড থাকতো তখন এখানে তো ব্ল্যাঙ্ক থাকে, ইনপুট ফিল্ডে যদি পাসওয়ার্ড লেখা থাকতো তাহলে এখানে যেমন আমরা যে নামগুলো লিখছি, হ্যাঁ নাম লিখছি, এই নাম ইমেল, হ্যাঁ তারপর ফোন নাম্বার, দেখো এই ডাটা তো আমার ফর্ম থেকে আসবে, সেটাও আমি জানি, হ্যাঁ আমি তো এখানে ইনসার্ট করে দেখাচ্ছি কাজটা কি, কমেন্ট গুলো শিখছি আমরা, সেটাও বুঝলাম। এখানে যে পাসওয়ার্ড দিতাম তাহলে এখানে তো আমাদের ব্ল্যাঙ্ক দেখাতো, মানে ডবল কোটে ছেড়ে দিত, হ্যাঁ ডবল কোটে দিতে হবে, পাসওয়ার্ড তো একটা টেক্সট, হ্যাঁ টেক্সট জমা হবে, তাহলে সেটাকে ডবল কোটের মধ্যে দিতে হবে, নাম্বার তো নয়, তো টেক্সট, সেই পাসওয়ার্ডের মধ্যে লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ ওটাও কি লিখতে হবে, মানে যে পাসওয়ার্ডটা দেবো সেটাও কি লিখতে হবে? অবশ্যই লিখতে হবে। কিন্তু আমরা পিএইচপিতে করলাম, ওখানে তো শুধু ডবল কোটে ছাড়া আমাদের ব্ল্যাঙ্ক জিনিস ছেড়ে দিয়েছে, পিএইচপি তে কখন করেছি, মানে তোমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা, হ্যাঁ বুঝতে পারলাম না আমি, ওখানে পাসওয়ার্ড বলে একটা সময় ফ্ল্যাগ করে গেছিল, ওটা তো তোমার MD5 SHA-1 এগুলো জেনারেট করা দেখিয়েছিলাম তো, ওটার কথা বলছো? ওটাও না, তাহলে তো আলাদা। তারপরে তুমি একটা ডাটা ইনসার্ট করেছো, ডাটা ইনসার্ট করে যেটা দেখিয়েছিলাম, আচ্ছা পুট অপারেশনটা, পুট অপারেশন বলো, ওখানে তো পাসওয়ার্ড ছিল, হ্যাঁ পাসওয়ার্ড ছিল, সেটা তো আমার তো ওয়েবসাইট থেকে আসছে ডাটা, হ্যাঁ ফর্ম থেকে ডাইরেক্ট ফর্ম থেকে ডাটা আসছে, বাট এটা তো আমি ফর্ম থেকে করাচ্ছি না, এটা তোমাকে কমেন্ট গুলো দেখাচ্ছি আমি শুধু, যখন ফর্ম থেকে দেখাবো তখন ফর্ম থেকে ডাটা আসবে, এবং ফর্ম থেকে যে পাসওয়ার্ড সেটা হচ্ছে ইনক্রিপ্ট হয়ে এখানে আসবে, আর এখানে কি র ডাটা ইনসার্ট করছি, সব লিখে লিখে করছি, কারণ এই কমেন্ট গুলো তো আমাকে জানতে হবে, এইগুলোই তো আমার পিএইচপি তে কাজে লাগাবে, বুঝতে পারছো? এখানে র ডাটা ইনসার্ট হচ্ছে, আর ওখান থেকে যখন পাসওয়ার্ড আসবে ওই পিএইচপি তোমাকে ইনক্রিমেন্ট করবে, এ করবে না ইনক্রিমেন্ট, এর শুধু স্টোর করা ডাটা পাঠানো এর কাজ, আর কিছু নয়, ঠিক আছে? এরপরে সব লিখেছি, 4 নম্বর দিয়ে দিয়েছি, 2 3 4 বইয়ে ক্লিক করলাম, দেখো আর দেখাচ্ছে না, দেখো 1 রো ইনসার্টেড 1 রো ইনসার্টেড 1 রো ইনসার্টেড। এবার যদি ব্রাউজে যাই, দেখো 0 1 লিখিনি 2 3 4, তোমার বোঝানোর জন্য দেখো 0 প্রথমটা
আমি কিছু লিখিনি, অটোমেটিক 0 নিয়ে নিয়েছে, কারণ অটো ইনক্রিমেন্ট দিইনি। প্রাইমারি কি জেনারেট করেছি, বাট অটো ইনক্রিমেন্ট দিইনি। তার জন্য ও নিজে থেকে 1 2 3 4 5 6 নিতে পারছিল না। তো যখনই আবার দ্বিতীয় ডাটা ইনসার্ট করছি, তখনই আবার 0 ভ্যালু ইনসার্ট করছে, বলছে ডুপ্লিকেট ভ্যালু তো হবে না, কারণ এটা প্রাইমারি নিয়েছি। বুঝতে পেরেছো? তো অটো ইনক্রিমেন্ট করা হয়নি। তুমি চাইলে টেবিলকে এডিট করে অটো ইনক্রিমেন্ট বসাতে পারো, অথবা তুমি স্ট্রাকচারে আসতে পারো, স্ট্রাকচারে এসে এখান থেকে চেঞ্জ করতে পারো, করে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিতে পারো। চেঞ্জ এই এআই দিয়ে দাও, ঠিক আছে? সেভ করলাম। দেখো অটো ইনক্রিমেন্ট হয়েছে। এখন যদি আমি এখানে ইনসার্ট করাই কোনো ডাটা, দেখো নেম ফিল্ড আইডি নিচ্ছি না, এবার অটো ইনক্রিমেন্ট হবে। 4 আছে তো, সর্বশেষ 5 হবে। নেম, ইমেল, মোবাইল, ভ্যালুস, ধরো এখানে নাম দিলাম পূজা, HLDL হালদার, পূজা, আর মোবাইল নাম্বার আমি আনুমানিক একটা দিলাম। বইয়ে ক্লিক করলাম, দেখো ইনসার্টের রো আইডি কি, আইডি দেখাচ্ছে 5 দেখাচ্ছে, কারণ আগে অটো ইনক্রিমেন্ট দিইনি, তাই জন্য। দেখো এই দেখো না, এটা ব্রাউজে ক্লিক করব, দেখো 1 2 3 4 5 এখন আর কিন্তু ডুপ্লিকেট হচ্ছে না নিজে থেকে, মানে দেখিয়ে দিচ্ছে যে ভুল আছে, কিন্তু আমরা যখন ফর্ম থেকে ডাটাবেসে পাঠাচ্ছিলাম তখন কিন্তু 0 0 করেই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এবারে আমরা যদি কোনো টেবিলকে যদি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে ডিলিট করব? তাহলে এসকিউএল এ আসবো, এসকিউএল এ এসে এখানে লিখবো ড্রপ, DROP, ড্রপ শব্দ, ড্রপ কমেন্ট বড় হাতের লেখাই ভালো, DROP, ড্রপ। হ্যাঁ, ড্রপ, তারপর টেবিলের নাম কি? স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। স্টেটমেন্ট বন্ধ করলাম। দেখো স্টেটমেন্ট বন্ধ সব জায়গায় করা যায়, তাই না? সেমিকোলন দিয়ে প্রতিটা ল্যাঙ্গুয়েজে। তো বইয়ে ক্লিক করলাম, বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু, দেখো বলছে কি ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ড্রপ টেবিল স্টুডেন্ট, মানে টেবিল তো ডিলিট হয়ে যাবে না, দেখে শুনে ওকে করবে, কারণ একটা টেবিলের মধ্যে অনেক ডাটা থাকে। দেখো টেবিল ডিলিট হয়েছে, টেবিল স্কুল DBMS, এখানে দেখো আর টেবিল আছে, আর টেবিল নেই। ডাটাবেসকে ডিলিট করার জন্য প্রথমেই দেখালাম কি লিখবে, ড্রপ, ড্রপ ডাটাবেস, আর ডাটাবেসের নাম কি, SCHOOL, তাই তো নাকি? ছোট হাতের হবে, SCHOOL, স্কুল DBMS, গো ক্লিক করলাম। দেখো স্কুল DBMS ডিলিট হয়েছে। দেখো আজকের ক্লাসটা আমাদের বেসিক ছিল, একদম বেসিক মানে বেসিক।